Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Good evening to everybody. I'm welcoming all of you to the lecture on in Tintern Abbey. That is a romantic poem written by William Wordsworth. তো আমরা আজকে টিন্টার্ন অ্যাবে এই কবিতাটার ব্যাখ্যা করব। কবিতাটা লাইন বাই লাইন ব্যাখ্যা করার চেষ্টা করব। তারপরে আমরা ডিফারেন্ট themes that have been portrayed, reflected in the poem. We will try our best to discuss also. But for this, I have to make two videos because this is a poem consisting of around 162 lines. So it is quite impossible for any teacher, for anyone who wants to explain, to finish it in one lecture. তো আমি এই জন্য দুইটা লেকচার আসলে এর উপরে করব। এটা হচ্ছে প্রথম লেকচার, আশা করি সেকেন্ড লেকচারও আপনারা শুনবেন ইনশাল্লাহ। তো যেহেতু আমি ভিডিও বড় করা যাবে না, সেহেতু আমরা মূল আলোচনায় চলে যাব। আমরা জানি যে Tintern Abbey is written by William Wordsworth, who is one of the Romanticists, and he was born in 1770 and died in 1850. তো আমরা জানি যে romantic period started in 1798 and ended in 1832 with the 1832, yes. So William Wordsworth is one of the Romanticists. There are at least around 10 romantic writers. I mean, 10 writers of the period that is called Romantic period. তো ওই যুগের অ্যাটলিস্ট 10 রাইটার্স আর দেয়ার, এই লিস্টটাও আমি একটু পরে আপনাদেরকে দেখাবো। তো এখানে যেটা আমরা বলতে চাই যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অ্যাকচুয়ালি হি ক্যান বি কল্ড দ্য পায়োনিয়ার অফ হোয়াট ইজ কল্ড রোমান্টিসিজম। সামটাইমস উইলিয়াম ব্লেক ইজ অলসো regarded as the precursor or forerunner of romantic period. উইলিয়াম ব্লেক, যদিও রোমান্টিক পিরিয়ড শুরু হয়েছিল 1798 সালে with the publication of Lyrical Ballads, a collection that marked the beginning of the Romantic movement in English literature. লিরিক্যাল ব্যালাডস এর মধ্যে লিরিক্যাল ব্যালাডস একটা জয়েন্টলি ওয়ার্ক, যেটা যার মধ্যে মোট 23টা কবিতা, এবং 23টার মধ্যে 19টা কবিতা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কন্ট্রিবিউটেড, আর 4টা কবিতা এস.টি. কোলরিজ, স্যামুয়েল টেইলর কোলরিজ কন্ট্রিবিউটেড। তো সেই লিরিক্যাল ব্যালাডস প্রকাশিত হয়েছিল 1798 সালে। সেই 1798 সাল থেকেই রোমান্টিক পিরিয়ড শুরু হয়, এবং এটা দিস পিরিয়ড এন্ডেড ইন 1832, অনলি 34 ইয়ার্স। 1832 সালে এটা শেষ হয়। দ্যাট মিনস অনলি 34 ইয়ার্স, 34 বছরের একটা যুগ। এনিওয়ে, আমরা এখানে বিভিন্ন ধরনের তথ্য দিয়েছি, যে তথ্যগুলো আপনাদের বিভিন্ন কাজে লাগতে পারে। লিরিক্যাল ব্যালাড সম্পর্কে একটা লাইন লেখা আছে, এটা বিভিন্ন ভাবে পরীক্ষাতে আসতে পারে, বিভিন্ন ভাবে আমরা এগুলো আসলে বিভিন্ন একাডেমিক পরীক্ষাতেও আসতে পারে, আবার চাকরির পরীক্ষাতেও আসতে পারে। বিষয়গুলো আমি লিখে দিয়েছি, আপনারা একটু দেখবেন। তো রোমান্টিক পোয়েট্রি সম্পর্কে একটু জানা দরকার আমাদের। রোমান্টিসিজম ওয়াজ অ্যান আর্টিস্টিক অ্যান্ড ইন্টেলেকচুয়াল মুভমেন্ট that emerged in the late 18th and early 19th centuries as a reaction against the Enlightenment's emphasis on reason and the industrial revolution's mechanization of life. পরেরটা খুব ইম্পর্টেন্ট, ইট সেলিব্রেটেড ইন্ডিভিজুয়ালিজম, ইমোশন, নেচার and the sublime, valuing personal experience and imagination over rationalism. এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। দ্যাট ইজ দ্য মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ দিস পিরিয়ড have been mentioned here in this sentence. Romanticism sought to express deep feelings, explore the beauty of nature, and delve into the complexities of the human spirit. তো রোমান্টিক পোয়েট্রির যে সমস্ত বৈশিষ্ট্য, কি ফিচার্স, এগুলো একটু পড়তে হবে এই জন্য যে আপনি রোমান্টিক পোয়েট্রি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ পড়েন, অথবা এস.টি. কোলরিজ পড়েন, জন কিটস পড়েন, পি.বি. শেলি পড়েন, যাকেই পড়েন না কেন, we must try our best to know the key features, key characteristic traits of this period, because the characteristics of this period that were prevalent in this during this time were reflected in the literary works written by William Wordsworth, S.T. Coleridge, John Keats, P.B. Shelley, লর্ড বায়রন। আহ, আমরা আমরা তাদের সকলের লেখাতেই কিন্তু এই কি ফিচার্স গুলো, সকলের ভিতরে সবগুলো পাওয়া যাবে না। দেখা যাচ্ছে আউট অফ 10 কি ফিচার্স ইউ উইল ফাইন্ড 7 or 8 in William Wordsworth, 6 or 7 in S.T. Coleridge, 5 or 6 you will find in P.B. Shelley,
6 or 7 characteristics we will find in John Keats. এভাবে আমরা কিন্তু পেতেই থাকবো। তো for this reason we should I want to mention and you know the meaning. For example, on the first key feature or trait of romantic poetry is emotion and individualism. Romantic poetry emphasizes personal feelings. আপনি দেখবেন খুব সহজে বোঝার জন্য আমি সহজ করে বলছি যে রোমান্টিক যুগের যে সমস্ত কবিরাতে দে আই মিন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্টিক কোলরিজ, দেন পিবি শেলি, জন কিটস, দে ডিসকার্ডেড দ্য রুলস অফ রাইটিং পোয়েট্রি laid down by their predecessors. রোমান্টিক যুগের আগের যে যুগ, সেই যুগের কবিরা যে সমস্ত যেভাবে কবিতা লিখতেন সেগুলোকে, সে নিয়মগুলোকে ডিসকার্ড করে দিলেন, অস্বীকার করে তারা নিজেদের মতো করে সহজ সিম্পল ভাষায় কবিতা লেখা শুরু করলেন এবং সেখানে ইন্ডিভিজুয়ালিজম, ইমোশনকে তারা প্রাধান্য দিলেন। ইন্ডিভিজুয়ালিজম রিফার্স টু ফার্স্ট পারসন। আপনি দেখবেন যে কবিতাগুলোর ভিতরে ফার্স্ট পারসন ব্যবহার করা হয়েছে। ফর এক্সাম্পল, শেলির একটা কবিতা ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, সেখানে উনি বলেছেন, ও ও wind, leave. Oh, wind, lift me as a wave, a leaf, a cloud. I fall upon the thorns of life. I bleed. Is a I? He has used the first person like I, we, me. এগুলো ব্যবহার করেছেন উনি। তো in most of the writings of this of the poets or writers of this period, you will find this characteristic trait in their writings. নেচার, এটা তো বিশাল একটা বিষয়। নেচার ইজ এ সেন্ট্রাল থিম, often portrayed as a source of inspiration, beauty, and spiritual renewal. Poets celebrate the natural world and explore the relationship between humanity and nature. এই আমি যে I have already mentioned the main romantic poets of this period. তো তাদের সকলের লেখাগুলোতেই নেচারের একটা মেইন রোল প্লে করে। মানে দেয়ার ফিলোসফি অফ নেচার মে ডিফার ফ্রম পোয়েটস টু পোয়েটস, পার্সন টু পার্সন, বাট you you will find the description, delineation, discussion, reflection of natural reflection of the natural phenomena, or discussion on the natural phenomena, natural objects like like meadow, like beautiful trees, ocean, river, stream, so many types of natural objects, or the beauty of so many types of natural objects has been reflected in the writings, in the poetry, in the poems of romantic poets. তাদের way of discussion, way of portrayal may differ from poets to poets, but the description of nature is one of the central themes of romantic poetry. Anyway, imagination is viewed as a powerful force that allows individuals to transcend reality and connect with deeper truths. এখানে 2 নম্বরে যে নেচার, এটা আসলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটু ডিফারেন্ট অন্যদের থেকে, সেটা আমরা পরে আলোচনা করছি, বিস্তারিত আলোচনা চলে আসবে। তো ইমাজিনেশনের উপরে জোর দেয়া, আমরা জানি যে এই রোমান্টিক যুগের আগের যে যুগটা ছিল নিও ক্লাসিক্যাল পিরিয়ড, সেখানে কিন্তু দেয়ার আর সার্টেন রুলস অফ রাইটিং পোয়েট্রি, সেগুলোর উপরে জোর দেয়া হতো। কিন্তু এখানে এরা এসে ডিসকার্ড করে দিলেন যে না, আমরা ওই নিয়মগুলো মানি না, আমরা সিম্পল ভাষায় ইমাজিনেশনের উপরে জোর দিয়ে আমরা কবিতা লিখবো। ইট ডাজন্ট মিন whether there will be 5 lines or 10 lines or 15 lines or 20 lines in one stanza. It doesn't matter. So they discarded all the rules laid down by their predecessors. এখানে আরো আছে the sublime, revolt against authority, the supernatural and the mysterious, এটা আমরা স্টিক কোলরিজের ভিতরে পাই। fascination with the past, এটা আমরা পাই। themes of heroism and outcast, symbolism and allegory, celebration of the ordinary, Hellenism. এগুলোর ব্যাখ্যা আমি আর করলাম না, যেহেতু মানে আমাকে কবিতার দিকে যেতে হবে, আর কবিতাটা অনেক বড়, আমি কবিতাটা লাইন বাই লাইন এক্সপ্লেইন করতে চাই আজকের ভিডিওতে। এনিওয়ে, তো এগুলো আপনারা একটু পড়ে নেবেন। আপনারা প্রয়োজনে আমাকে মেইল করতেও পারবেন, আমি আপনাদের মেইল অ্যাড্রেস আমি দিব, যাতে আমি আপনাদেরকে এই এই যে শীটটা আমি তৈরি করেছি এটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। এনিওয়ে, এরপরে আমি আই হ্যাভ mentioned some romantic some names of the poets and writers of romantic period: William Wordsworth, Samuel Taylor Coleridge, Lord Byron, P.B. Shelley, Percy Bysshe Shelley, জন কিটস, উইলিয়াম ব্লেক। মূলত এই 6 জনকেই বলা হয়। তারপরেও ইমিলি ব্রন্টি, রবার্ট বার্নস, এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং, আলফ্রেড লর্ড টেনিসন, সাম অফ দেম। 6 নম্বরের পরে যারা আছেন তাদেরকে ভিক্টোরিয়ান যুগেই ফেলা হয়। এটা নিয়ে আমি বেশি আলোচনা করব না। আমরা আসলে মূলত রোমান্টিক
পোয়েটস হিসেবে আমরা 1 থেকে 6 যে নামগুলো আছে তাদেরকেই বেশি বুঝে থাকি। পরের যে কবি আছেন বা লেখক আছেন তাদেরকে অনেক সময় রোমান্টিক পোয়েট বলা হয়, আর মোস্ট অফ দ্য টাইম দে আর রিগার্ডেড অ্যাজ দ্য পোয়েটস অফ ভিক্টোরিয়ান পিরিয়ড। এই তর্কে আমরা এখন আর যাব না। আমরা রোমান্টিক পোয়েট্রির সিলেবাসে মূলত 1 থেকে 6 যে নামগুলো আছে উইলিয়াম ব্লেক পর্যন্ত, তো সেগুলোকে সাধারণত পড়ে থাকি। এখন টিন্টার্ন অ্যাবেটা কি? টিন্টার্ন, হোয়াট ইজ টিন্টার্ন অ্যাবে? টিন্টার্ন অ্যাবে হচ্ছে এটা সিস্টারসিয়ান monastery. সেটা এই টিন্টার্ন অ্যাবে ইজ এ হিস্ট্রিক সিস্টারিয়ান monastery located in the ওয়াই ভ্যালি। ওয়াই নামক একটা ভ্যালি, উপত্যকা বা নদী, যেটা ওয়েলসে অবস্থিত। সেইখানে অবস্থিত একটা মঠ, সেটা সেটা হচ্ছে তার নাম হচ্ছে টিন্টার্ন অ্যাবে, অর্থাৎ ওয়াই নদীর পারে। আর এটা ফাউন্ডেড হয়েছিল 1131-এ। এটা তাহলে টিন্টার্ন অ্যাবে ইজ দ্য নেম অফ অ্যান অ্যাবে দ্যাট ইজ সিচুয়েটেড নিয়ার দ্য রিভার অর নিয়ার দ্য ভ্যালি ওয়াই। এখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ফার্স্ট ভিজিট করেছিলেন 1793 সালে, সেকেন্ড ভিজিট করেছিলেন 1798 সালে। তো এই প্রথম ভিজিট আমরা কিন্তু জানি যে আমরা যখন একটা জিনিস প্রথম দেখি, আহ প্রথম দেখার পরে ফার্স্ট ইমপ্রেশন যেটা থাকে, হয়তো অল্প বয়সে 20, 25, 30-এর দিকে যখন আমরা একটা জিনিস দেখি, এই একই জিনিস যদি আমরা 40-এর পরে, 40 বছর বয়স আমাদের যখন হয়, বা 40-এর পরে যখন আমরা দেখি, তখন কিন্তু একই জিনিসের প্রতি আমাদের দেখা, আমাদের অবজারভেশনটা কিন্তু ডিফারেন্স থাকে, একটু ভিন্নতা থাকে। যে ডিফারেন্ট এক্সপিরিয়েন্স আমরা 5 বছর 10 বছর পরে পেয়ে থাকি একই জিনিস দেখে। তো দ্যাট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হ্যাড different looks in 1793 and 1798, at the time of his first and second visit to the valley Y, has been reflected in this poem. তার যে 1793 সালের প্রথম ভিজিট এবং 1798 সালের দ্বিতীয় ভিজিট, এই দুইটা ভিজিটের ভিতরে ওয়াই নদীর পাড়ে তিনি যে সমস্ত জিনিস দেখেছিলেন, এই দুইটা ভিজিটের সময় তার এক্সপিরিয়েন্স দুই রকম। সেটাই এখানে আসলে বর্ণনা করা হয়েছে। দুই দুই রকম বলতে, 1798 সালে 1793 সালে যখন তিনি দেখলেন, তখন তার কাছে ন্যাচারাল যে বিউটি, সুপারফিশিয়াল যে বিউটি, মানে যেটা আউটওয়ার্ড বিউটি, সেটাই শুধু তিনি শুধু অবলোকন করেছেন, দেখেছেন। সুপারফিশিয়াল বিউটি অফ দি ন্যাচারাল অবজেক্টস অ্যারাউন্ড দ্য রিভার ওয়াই নিয়ার টিন্টার্ন অ্যাবে। টিন্টার্ন অ্যাবের চারপাশে বা ওয়াই রিভারের পাশে, ওয়াই ভ্যালি বা ওয়াই উপত্যকার চারপাশে যে বিভিন্ন ধরনের ন্যাচারাল অবজেক্টস এর বিউটি, আউটওয়ার্ড বিউটি, যেটা সুপারফিশিয়াল বিউটি, সেটা তিনি উপভোগ করেছেন 1793 সালে। বাট 1798 সালে, অর্থাৎ 5 বছর পরে যখন একই জায়গায় তিনি গেলেন, তখন সেখানে হি ফাউন্ড সামথিং ডিভাইন। হি ফেল্ট দ্য প্রেজেন্স অফ ডিভাইন স্পিরিট ইন দ্য ন্যাচারাল অবজেক্ট। ভালো করে খেয়াল করা দরকার, এখানে তিনি 5 বছর পরে গিয়ে সেখানে গডের উপস্থিতিটা তিনি লক্ষ্য করলেন। এনিওয়ে, এই কবিতাটার একটা ব্যাকগ্রাউন্ড, সেটা আমি অলরেডি বলে ফেলেছি, যে ওই ব্যাকগ্রাউন্ডটাই হচ্ছে উনি দুইবার ভিজিট করেছেন ওয়াই ভ্যালিতে, এবং তার পাশে টিন্টার্ন অ্যাবে আছে। সেখানে তিনি দুইবার ভ্রমণ করেছেন। দুইবার ভ্রমণের করার ক্ষেত্রে তার দুই ধরনের যে ফিলিংস, তার দুই ধরনের যে অনুভূতি, সেটা তিনি আসলে এখানে বর্ণনা করছেন। এবং এইটা কবিতাটার তিনটা পার্ট। একটা হচ্ছে ডেসক্রিপশন অফ দি সিন, 1 থেকে 22 লাইন। আর দ্বিতীয় পার্ট হচ্ছে দ্য ডেভেলপমেন্ট অফ দি পোয়েটস ভিউ অফ নেচার, 23 থেকে 113 লাইন। অ্যাড্রেস টু হিজ সিস্টার ডরোথি, 114 থেকে শেষ পর্যন্ত। এইভাবে দ্য ওপেনিং লাইন্স গিভ আস এ ভিভিড ডেসক্রিপশন অফ দি সিন ভিজিটেড বাই দ্য পোয়েট। যখন তিনি প্রথম গিয়েছেন সেখানে, দ্য ওয়াটার্স রোলিং ফ্রম দেয়ার মাউন্টেন স্প্রিংস, পানি উপর থেকে নিচে পড়ছে ঝর্ণা বেয়ে, দ্য স্টিপ অ্যান্ড লোফটি রকস, ঢালু বা খাড়া পাহাড় তিনি যেভাবে দেখেছেন, সেরকমই সিকামোর জাতীয় যে ট্রি গুলো দেখেছেন, যা দেখেছেন তাই তিনি আউটওয়ার্ডলি দেখেছেন। ভিতরে ইন্টারনালি হি ডিড নট থিঙ্ক এনিথিং ডিউরিং হিজ ফার্স্ট ভিজিট ইন 1793। এই ফার্স্ট 1 থেকে 22 লাইনের ভিতরে দ্য ডেসক্রিপশন অফ ন্যাচারাল বিউটি অফ ন্যাচারাল অবজেক্টস দ্যাট হি অবজার্ভ in during his first visit near the river or valley Y uh, has been reflected in the first part of this poem, 1 থেকে 22 লাইনের ভিতরে। আর 23 থেকে 113 লাইনের ভিতরে আপনি পাবেন হচ্ছে তার যে ডেভেলপমেন্ট অফ দি পোয়েটস ভিউ অফ নেচার, তার যে ন্যাচারাল ফিলোসফি,
উইলিয়াম, দ্য ফিলোসফি অফ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ টুয়ার্ডস নেচার, সেটা যে একটু ডেভেলপ হয়েছে ইন্টারনালি, তিনি নেচারকে ভাবা শুরু করেছেন, সেখানে গডের এক্সিস্টেন্স খুঁজে পাচ্ছেন, সেটা উনি আসলে বর্ণনা করার চেষ্টা করেছেন। আর তৃতীয় পার্টে তিনি তার বোন, আপন বোন ডরোথিকে বলছেন যে, দেখো ডরোথি, মনে রেখো যে নেচার ডিড নেভার বিট্রে দ্য হার্ট দ্যাট লাভড হার। প্রকৃতিকে যে ভালোবাসে সে কিন্তু আসলে প্রকৃতি তার সাথে বিশ্বাসঘাতকতা করে না। এই বুঝটা তার কিন্তু 5 বছর পরে 1798 সালে আসলো, যে সালে রোমান্টিক পিরিয়ড শুরু হলো। আমরা কবিতার দিকে যাই। শর্ট শর্ট একটা সামারি আমি এখানে লিখেছি। Tintern Abbey, a poem by William Wordsworth, reflects on the poet's return to the ruins of Tintern Abbey after 5 years. অর্থাৎ উনি কিন্তু কবিতাটা লিখেছেন তার দ্বিতীয় ভিজিটের পরে। He contemplates the beauty of nature and its profound impact on his life. নেচারের যে একটা ইম্প্যাক্ট আছে মানুষের জীবনে, সেটা তিনি বর্ণনা করার চেষ্টা করেছেন। দ্য পোয়েম এক্সপ্লোরস থিমস অফ মেমোরি, দ্য প্যাসেজ অফ টাইম, and the deep emotional connection between nature and human experience. Wordsworth expresses gratitude for the tranquility and inspiration of he finds in nature, highlighting the spiritual renewal it brings. তো বলতেছে যে তার প্রথম দেখাতে তিনি ন্যাচারাল অবজেক্টস আউটওয়ার্ড বিউটি, সেটা তিনি উপভোগ করেছিলেন। বাট দ্বিতীয় ভিজিট আফটার 5 ইয়ার্স যখন তিনি গেলেন, তখন তিনি মনের প্রশান্তি খুঁজে পেলেন সেখানে, বিকজ হি ফাউন্ড দ্য এক্সিস্টেন্স অফ গড ইন দি ন্যাচারাল, ইন অমং দি ন্যাচারাল অবজেক্টস। প্রকৃতির মাঝে তিনি আল্লাহ বা খোদার বা ভগবানের, আমরা যেটাই বলি না কেন, যে নামেই ডাকি না কেন, তার অস্তিত্ব তিনি তার ভিতরে খুঁজে পেলেন। এই সময় তার ভিতরে একটা অন্যরকম ফিলিংস কাজ করলো। তো এটা লাইন বাই লাইন দেখেন এখানে আমি লিখেছি। কবিতাটার মূল নাম কিন্তু আসলে একটা বড় নাম। সেটা কি? এটা লাইন্স কম্পোজড এ ফিউ মাইলস অ্যাবভ টিন্টার্ন অ্যাবে অন রিভিজিটিং দ্য ব্যাংকস অফ দি ওয়াই ডিউরিং এ ট্যুর। এইটা হলো তো মূল নাম। মূল নাম হচ্ছে এটা, সংক্ষেপে টিন্টার্ন অ্যাবে বলেই আসলে এটা পরিচিত আমাদের কাছে। এনিওয়ে, এখান থেকে আমি যদি দেখি 1 থেকে 4 লাইন, যে 5 years have passed, 5 summers with the length of 5 long winters, and again I hear these waters rolling from their mountain springs with a sweet inland murmur once again. মানে different types of sounds of different natural objects he could hear. 5 বছর পরে ওই একই শব্দই তিনি শুনতেছেন। তা আগে যে শুনছেন 5 বছর আগে, সেই শব্দগুলোই তিনি শুনতেছেন, বাট একটু ডিফারেন্টলি। এখানে ব্যাখ্যাও দেয়া আছে, ওয়ার্ড বাই ওয়ার্ড আসলে করলে তো ভিডিও বানাতে হবে 4টা। এনিওয়ে, তারপরে 5 থেকে 8ও দেখেন, ডু আই বিহোল্ড দিস স্টিপ। স্টিপ মানে, আমি ব্যাখ্যার মানে স্টিপের অর্থটা মাঝখানে লিখে দিয়েছি, ইরেক্ট অ্যান্ড লোফটি ক্লিপস। এই যে সোজা খাড়া পাহাড়গুলো আমি দেখতেছি, এ আগেও আমি দেখেছি। হুইচ অন এ ওয়াইল্ড সেক্লুডেড সিন ইমপ্রেস থটস অফ মোর ডিপ সেক্লুশন অ্যান্ড কানেক্ট দ্য ল্যান্ডস্কেপ উইথ দ্য কোয়াইট অফ দি স্কাই। The speaker sees the high, steep cliffs that dominate the scene. These cliffs, along with the secluded landscape, evoke a sense of profound isolation. The landscape seems to be harmoniously connected with the tranquility of the sky above. মানে উনি দেখে এক ধরনের শান্তি পাচ্ছেন, এবং যেটা ল্যান্ডস্কেপ, যেটা তিনি মানে গ্রিন ল্যান্ড অর্থাৎ সবুজ ভূমি তার কাছে মনে হচ্ছে, যেহেতু সিমস টু বি হারমোনিয়াসলি কানেক্টেড উইথ দ্য ট্রাঙ্কুইলিটি অফ দি স্কাই অ্যাবভ। আকাশের দিকে তাকালে যে শান্তি খুঁজে পাওয়া যায়, উনি প্রকৃতির মাঝেও সেই শান্তিটা খুঁজে পাচ্ছেন, এটা বর্ণনা করছেন। The day is come and I again repose. Repose means to take rest, rest never. Here under this dark sycamore, sycamore is a kind of tree, and view these plots of cottage ground, these orchard traps, which at this season with their unripe fruits are clad. Clad শব্দের অর্থ কিন্তু CLOTHE, ক্লোথ মানে কাপড় পরা, জড়ানো, আর তার past participle হচ্ছে clad। একটু ভালো করে আপনারা যদি পড়ার চেষ্টা করেন, দেখবেন যে এই 1 থেকে 22 লাইনের ভিতরে আসলে he has described the natural beauty of the natural objects that he found, that he saw at the time of visiting the bank of the river Wye in 1798। এটাই উনি লিখেছেন, এবং এটাই উনি আসলে এখানে করে পেয়েছেন, খুঁজে পেয়েছেন। সরি। এরপরে বিভিন্ন ধরনের বর্ণনা, সিকামোর এক ধরনের ট্রি, তারা দেখতে কত সুন্দর, অর্চার্ড টাপস এক ধরনের, সো মেনি টাইপস অফ অর্চার্ড আর দেয়ার, বাগান, ফুলের বাগান, ফলের বাগান, আনরাইপ কিছু ফ্রুট সেখানে ছিল, যে ফ্রুট গুলো পাকেনি, এবং তাদের মনে হচ্ছে যে ক্লাড ইন ওয়ান গ্রিন হিউ, মানে দে হ্যাভ বিন ক্লাড, মনে হয়েছে তাদেরকে যেন কালারফুল ড্রেস পরানো হয়েছে, বিভিন্ন ফুল ফলের কালারফুল ড্রেস পরানো হয়েছে। অর্থাৎ উনি আউটওয়ার্ড বিউটিটা দেখতেছেন,
এটাই 1 থেকে 23 লাইনের ভিতরে বর্ণনা করা হয়েছে, কিন্তু 1 থেকে 22 লাইনের ভিতরে। These hedge rows, hardly hedge rows, little lines of sportive wood run, while these pastoral farms grin to the very door. Wreaths of smoke set up in silence from among the trees, with some uncertain notice as might seem of vagrant dwellers in the houseless woods, or of some hermit's cave where by his fire the hermit sits alone. This again, we can see the description of the beauty of some natural objects like hedgerows, little lines of sportive wood. Sportive মানে হচ্ছে প্লেফুল, অর্থাৎ উৎফুল্ল। উড মানে এখানে কিন্তু আসলে কাঠ না, উড মানে হচ্ছে এখানে বনজঙ্গল। রান ওয়াইল্ড দিস প্যাস্টোরাল ফার্মস, যে প্যাস্টোরাল ফার্ম গুলো মনে হচ্ছে প্যাস্টোরাল। গ্রিন টু দি ভেরি ডোর, সবুজ বনায়ন, সবুজ বন বনায়ন তিনি দেখতে পাচ্ছেন। রেডস অফ স্মোক সেন্ট আপ ইন সাইলেন্স অমং ফ্রম অমং দ্য ট্রিজ। বিভিন্ন ধরনের পিকচার হি কুড সি অ্যাট দিস টাইম। আমাকে একটু দ্রুত যেতে হবে, বিকজ এটা একটু যাতে লম্বা না হয়। দ্বিতীয়ত 23 থেকে 29 লাইনের ভিতরে, সরি 23 থেকে আমরা পাবো হলো 113 লাইনের ভিতরে যেটা পাবো, যে হিলিং ইনফ্লুয়েন্স অফ নেচার। দ্য সেকেন্ড পার্ট অফ দি পোয়েম স্ট্রেস দ্য গ্রোথ অফ দি পোয়েটস মেন্টাল অ্যান্ড ইমোশনাল অ্যাটিটিউড টু নেচার in general, and the part played in his life by his natural scene in particular. এখানে দেখেন, these beauteous forms through a long absence have not been to me as is landscape to a blind man's eye. খুব ভালো কথা। কি বললেন উনি এখানে, যে সরি, the speaker acknowledged that the beautiful forms of this landscape have remained vivid in his memory during his long absence. উনি স্বীকার করতেছেন যে উনি এর আগে যেটা দেখেছেন সেটা তার কাছে ওই ছবিগুলো এখনো স্পষ্টই রয়ে গেছে, সিনারিটা। Unlike a blind man who cannot see a landscape, the speaker has often recalled these scenes while in lonely rooms or amidst the noise of cities. These memories have brought him sweet sensations felt deeply in his body and heart during times of weariness. অর্থাৎ এটা is a, যে কথাগুলো উনি বলতেছেন, যে দিস বিউটিয়াস ফর্মস থ্রো এ লং অ্যাবসেন্স, অনেক দিন ধরে আমি এখানে ছিলাম না, 5 বছর। হ্যাভ নট বিন টু মি অ্যাজ ইজ এ ল্যান্ডস্কেপ টু এ ব্লাইন্ড ম্যানস আই। একজন অন্ধ মানুষ মনে রাখতে যেমন পারে না, দেখার পরে সে দেখেও না, মনেও রাখে না। আমি আসলে অন্ধ মানুষের মতো না, আমি দেখেছি 5 বছর আগে, আমার কিন্তু এগুলো মনে ছিল। আমি এগুলো বিভিন্ন সময় যখন একাকী থাকছি কোনো রুমের মধ্যে, তখন আমি এগুলোর কথা ভেবে ভেবে শান্তি পেয়েছি। অথবা কোনো যখন যখন নইজি কোনো সিটিতে গিয়েছি, তখনও কিন্তু আমি আই হ্যাভ ওড টু দেম, আমি চেষ্টা করেছি সেগুলোর কাছে ঋণী হওয়ার, অর্থাৎ সেই ল্যান্ডস্কেপের কথা স্মরণ করার চেষ্টা করেছি, যাতে মনে মনে আমি শান্তি পাই, এই আর কি। এখন and passing even into my purer mind with tranquil illustration feelings too of unremembered pleasure। তাহলে আমরা আসলে এই লাইন বাই লাইন করতে গেলে 166 লাইন তো অনেক বড় হয়ে যাবে। এখানে যদি আমরা একটু এক লাইন করেও পড়ি, যে দ্য মেমোরিজ অফ দি ল্যান্ডস্কেপ হ্যাভ অলসো ব্রট ট্রাঙ্কুইলিটি টু দি স্পিকার্স মাইন্ড, প্রোভাইডিং এ রেস্টোরেটিভ ইফেক্ট। These memories evoke feelings of unremembered pleasure, which though they may seem insignificant have a profound influence অন এ গুড ম্যানস লাইফ। যে যে যা তিনি 5 বছর আগে দেখেছেন, এখন যা দেখতেছেন, সবগুলোই তার উপরে একটা প্রভাব বিস্তার করেছে, যেটা এখানে তিনি বলতেছেন। নর লেস আই ট্রাস্ট দেম I may have owed another gift of aspect more sublime, that blessed mood in which the burden of the mystery, in which the heavy and the weary weight of all this in unintelligible world is lightened, that serene and blessed mood। এখান থেকে শুরু করে আমাদের এখানে কয় লাইন পর্যন্ত, 49 লাইন পর্যন্ত। এখানে যেটা বলছেন, দ্য স্পিকার বিলিভস দ্যাট দ্য ল্যান্ডস্কেপ হ্যাজ অলসো বিস্টোড আপন হিম এ মোর সাবলাইম গিফট। এই যে ল্যান্ডস্কেপটা, এই যে তৃণভূমিটা, এই যে সবুজ বন বনানি, গাছ গাছালি, নদী, ওয়াই, এই সমস্ত এখানে তিনি যা দেখেছিলেন, তাকে একটা উন্নত মানের কোন গিফট তাকে দিয়েছে। অর্থাৎ হি হ্যাজ বিন ব্লেসড উইথ সামথিং সাবলাইম, এ ব্লেসড state of mind where the burdens and mysteries of the world are lifted। যেখানে যেগুলোর কথা স্মরণ করলে তিনি এখনো দুনিয়ার সব দুঃখ কষ্ট ভুলে যান, তার ভিতরে হারমোনি কথা আসে, জয়ের কথা আসে। enabling him to perceive the deeper sense of life। তিনি জীবনকে নিয়ে গভীরভাবে ভাবতে শেখেন যখন এইগুলোর কথা তিনি স্মরণ করেন। এনিওয়ে, if this be but a vain belief, yet oh how often in darkness and amid the many shapes
অফ জয়লেস, এখানে একটা ই হবে, স্পেস হবে, জয়লেস ডিলাইট হোয়েন দ্য ফ্রেটফুল স্টার। একই কথা এখানে বর্ণনা করা হয়েছে। দেখেন, ইভেন ইফ দিস বিলিফ ইজ illusory, the speaker reflects on how often he has mentally escaped to the Sylvian Y river during dark times and joyless days। যখন তার দুঃখের আনন্দহীন দিন ছিল, তখনও তিনি এই এখানকার কথা চিন্তা করে আনন্দ পাওয়ার চেষ্টা করেছেন। এটা তার মনে এমন দাগ কেটেছে। এখানকার 58 থেকে 65, এখানে বেশি আসলে ওই একই রকম বর্ণনা, বাট এই বর্ণনাটা একেবারে সুপারফিশিয়াল বিউটি অফ দি ন্যাচারাল অবজেক্টের নয়। দেখেন, দ্য স্পিকার রিপিটস হাউ অফেন হিজ স্পিরিট হ্যাজ সট দ্য ওয়াই রিভার ফর কমফোর্ট। বারবার তিনি চেষ্টা করেছেন এই ওয়াই রিভারের কথা চিন্তা করে, এর চারপাশের ন্যাচারাল বিউটির কথা চিন্তা করে সুখ পাওয়ার চেষ্টা করেছেন তিনি। এই কথাগুলো কিন্তু আমরা দেখি 58 থেকে 65 লাইনের ভিতরে। 66 থেকে 74 লাইনের ভিতরে আমরা যেটা দেখবো, আমরা একটু আসলে একটু ইসের দিকে যাব, 90 লাইনের পরে। তো 66 থেকে 74 লাইনের ভিতরে আমরা দ্য স্পিকার ডেয়ার্স টু হোপ দ্যাট দ্য প্রেজেন্ট মোমেন্ট উইল নারিশ হিম ইন দ্য ফিউচার। He acknowledged that he has sensed since his first visit to these hills when he was youthful and energetic, moving like a row deeper over mountains and along rivers। অর্থাৎ তিনি যে 5 বছর আগে যখন এসেছিলেন, তখন এই ন্যাচারাল যে অবজেক্ট, গাছপালা, নদী, এখানে যা আছে, বন বনানী, সবগুলোর ভিতরে উনি আসলে একটা প্রাণীর মতো উনি দৌড়াইছেন সেখানে, উনি সেখানে খেলা করেছেন। আমরা জানি যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার ছোট জীবনে কিন্তু পাখি পাখি নিয়ে খেলা করতেন, অর্থাৎ পাখির বাসা থেকে ডিম নিয়ে আসতেন, পাখির বাচ্চা নিয়ে আসতেন। একথা কিন্তু আমরা আসলে জানি, বা আমাদের না জানলেও আমার উচিত ছিল প্রথম দিকেই বলা। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ন্যাচারাল বিউটিকে ছোট জীবন থেকেই তিনি ভালোবাসতেন। এবং দেখেন, এখানে বলতেছেন যে আমি যখন 5 বছর আগে এসেছিলাম, তখন কিন্তু আমি একটা হরিণের মতো এই ন্যাচারাল যে গাছগাছালি আছে বা নদী আছে, সেখানে আমি দৌড়াতাম, নিজেকে আম, আহ, প্রকৃতির ভিতরে মিশিয়ে দিতাম, সেভাবে আমি ঘুরেছি। কিন্তু এখন কিন্তু আমি সেরকম আর করি না, আমি সেরকম হরিণের মতো দৌড়াই না। এখানে আমি সামথিং ডিফারেন্ট আই ক্যান সি। একটু আমরা যদি এই দিকে যাই, দ্যাট টাইম ইজ পাস্ট, এই যে এখানে উনি বলতেছেন যে দ্যাট টাইম ইজ পাস্ট, অর্থাৎ যেটা আমি এর আগে দেখেছি সেটা এখন আর নাই, আমি এখন সামথিং ডিফারেন্ট দেখছি। সেটা হলো এই লাইন থেকে, এই যে আই হ্যাভ ফেল্ট, আপনারা একটু দাগাবেন, এখান থেকে একটু আমরা যাব। খুবই ভালো ভালো কথা। অ্যান্ড আই হ্যাভ ফেল্ট এ প্রেজেন্স দ্যাট ডিস্টার্বস মি উইথ দ্য জয় অফ এলিভেটেড থটস এ সেন্স অফ লাইফ। আসলে সবগুলো লাইন বাই লাইন যদি আপনি পড়েন, মুখস্থ করেন বা ব্যাখ্যা করেন, তাহলে কিন্তু এটা সম্ভব না 3টা 4টা ভিডিওর আগে। এইটা খুব গুরুত্বপূর্ণ, একেবারে মনে রাখবেন। আমি আবারও বলছি, আপনাদের ইমেল অ্যাড্রেস আমি এখানে দিয়ে রাখবো, আর ইমেল অ্যাড্রেস দিলে আমি আপনাদেরকে শীটটা পাঠিয়ে দেবো, আপনারা পড়বেন ইনশাল্লাহ। And I have felt a presence that disturbs me with the joy of elevated thoughts, a sense sublime। অর্থাৎ আমি ন্যাচারাল অবজেক্টের ভিতরে যে গাছগাছালি, বন বনানী, নদীর চারপাশে যেমন ঘুরে ঘুরে আনন্দ পেতাম একটা হরিণের মতো, এখন কিন্তু আই হ্যাভ ফেল্ট সামথিং ডিফারেন্ট, আই হ্যাভ ফেল্ট দ্য এ প্রেজেন্স দ্যাট ডিস্টার্বস। আমার কাছে মনে হয় এই ন্যাচারাল অবজেক্ট, এই গাছগাছালি, নদীর ঢেউয়ের মধ্যে এমন একটা আত্মার উপস্থিতি, এমন একটা বিষয়ের উপস্থিতি, যেটা আমাকে ঠিক থাকতে দেয় না। ডিস্টার্বস মি অর্থাৎ আমাকে নাড়া দেয়, আমার মনের ভিতরে নাড়া দেয়, যেটা আমাকে ঠিক থাকতে দেয় না। আমি এমন কোনো কিছুর উপস্থিতি লক্ষ্য করি। এই দেখেন, এখানে এগুলোও পড়তে হবে আমাদেরকে, খুব একেবারে মনোযোগ দিয়ে এই লাইনগুলো যদি আমরা একটু দেখি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কবিতাটার ভিতরে যে লাইনগুলো ইম্পর্টেন্ট, সে তার ভিতরে এগুলো। এন্ড দ্য অফ সামথিং ফার মোর ডিপলি ইন্টারফিউজড, একটা মানে গভীর আহ, কোনো কিছু আমি দেখতে পাই, যেটা খুবই মানে গভীরের কোনো কিছু আমি দেখতে পাই, যার মিনিংটা অনেক গভীরে, অর্থাৎ কি আছে এর ভিতরে আমি জানি না। হুজ ডুয়েলিং ইজ দ্য লাইট অফ সেটিং। এই যে একটা কিছুর প্রেজেন্স আমি লক্ষ্য করি, কোনো কিছুর উপস্থিতি লক্ষ্য করি, এটা আমার কাছে মনে হয় ডিভাইন স্পিরিট, গডের উপস্থিতি, যে বাস করে হচ্ছে। ডুয়েলিং মানে বাস করা, ইজ দ্য ইন দ্য লাইট অফ ইজ দ্য লাইট অফ দি সেটিং সানস। অস্তয়মান সূর্যের দিকে তাকালে আমি গডকে দেখতে পাই। অ্যান্ড দ্য রাউন্ড ওশান অ্যান্ড দ্য লিভিং এয়ার, আমি মহাসাগরের দিকে তাকালে আমি বাতাসের মাঝখানে এই গডের উপস্থিতি দেখতে পাই। অ্যান্ড দ্য ব্লু স্কাই অ্যান্ড ইন দ্য মাইন্ড অফ ম্যান, আমি আকাশে, নীল আকাশে দেখতে পাই, মানুষের মনেও দেখতে পাই। ইমোশন অ্যান্ড স্পিরিট দ্যাট ইম্পেলস অল থিঙ্কিং থিংস। এটা হলো এই কি দেখতে পাই, সেটা হচ্ছে একটা গতি, একটা আত্মা, যেটা সব মানুষকে নাড়া দেয়। অল অবজেক্টস অফ অল থট, সবার
চিন্তার জগতে নাড়া দেয়, অ্যান্ড রোলস থ্রু অল থিংস। আমার কাছে মনে হয় নেচারের সব কিছুর ভিতরে ঘুরে বেড়ায় এই ডিভাইন স্পিরিট। আমার কাছে তাহলে নেচারের ভিতরে এই 5 বছর পরে এসে আমি কিন্তু আর হরিণের মতো ঘুরে বেড়াই না। আমি কিন্তু হরিণের মতো এক গাছ থেকে আরেক গাছের ছায়ার নিচে যাই না, সিকামোর থেকে অন্য গাছের নিকটে যাই না। আমি এখন আই ফিল সামথিং ডিফারেন্ট। আই ফিল দ্য প্রেজেন্স অফ ডিভাইন স্পিরিট দ্যাট ইম্পেলস অল থিঙ্কিং থিংস, all objects of all thought, and rolls through all things. That means this spirit rolls through all things, all kinds of natural elements. আমি সবগুলোর ভিতরে এটাকে দেখতে পাই। এখন আমি যেটা দেখতে পাই সেটা কিছুই না, সেটা হচ্ছে প্রেজেন্স অফ গড। এই বিলিফটাকে প্যান্থেইজম বলা হয়েছে। এই বিলিফটাকে কি বলা হয়েছে? প্যান্থেইজম। অর্থাৎ প্যান্থেইজম ইজ এ বিলিফ দ্যাট গড গড এক্সিস্ট ইন দি ন্যাচারাল অবজেক্টস। প্যান্থেইজম একটা বিশ্বাস যার মূল কথা হচ্ছে যে আল্লাহকে দেখা যায়, গডকে দেখা যায় ন্যাচারাল অবজেক্টের ভিতরে। এখন এখানে কিছু নতুন কথা আমি বলবো। Therefore am I still a lover of the meadows and the woods and mountains and of all that we behold from this green earth, of all the mighty world of eye and ear, both what they have created. দেখেন আগের কিছু লাইন আমি কিন্তু ব্যাখ্যা করিনি, দরকার নাই, আপনি ওগুলো এমনিই পড়ে নেবেন। সামারিটা দেয়া আছে আমার এই শীটের ভিতরে, পড়ে নেবেন, কিন্তু এইগুলো ভালো করে পড়বেন, মুখস্থ করে ফেলবেন। ওয়ার্ডসওয়ার্থ এখানে বলতেছেন যেহেতু আমি ন্যাচারাল অবজেক্টস ডিফারেন্ট টাইপস অফ গাছের ভিতরে, ডিফারেন্ট টাইপস অফ ন্যাচারাল অবজেক্টস লাইক রিভারের ঢেউয়ের ভিতরে আমি একটা গডের ডিভাইন স্পিরিটের অস্তিত্ব খুঁজে পাই, সুতরাং আমি আমি শুরু করেছি এই মিডোজ তৃণ ভূমিকে ভালোবাসা, গাছগাছালি বন বনানীকে ভালোবাসা, পাহাড়কে ভালোবাসতে আমি শিখেছি এখন। অ্যান্ড অফ অল দ্যাট উই বিহোল্ড, আমি আমার দুই চোখ দিয়ে যা দেখি, যে সমস্ত ন্যাচারাল অবজেক্ট দেখি সবকিছুকে ভালোবাসি। কারণ আমি এই জন্য ভালোবাসি যে যেহেতু এর ভিতরে গড আছে, গডের অস্তিত্ব যেহেতু আমি ন্যাচারাল অবজেক্টের ভিতরে খুঁজে পাই, আমার কাছে মনে হচ্ছে যে ইফ আই বিকাম এবল টু লাভ অল দিস ন্যাচারাল অবজেক্টস লাইক মিডোজ অ্যান্ড দ্য উডস অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড দ্য স্ট্রিমস অ্যান্ড রিভার্স, আই উইল বি এবল টু লাভ গড। এটা কিন্তু উনি বলেন নাই, এবং এটা আমি আমার জীবনে কোথাও পড়িওনি এই ব্যাখ্যাটা, যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এখানে বলতেছেন যে যেহেতু নেচারের ভিতরে খোদার উপস্থিতি আছে, সুতরাং আমি খোদাকে ভালোবাসতে চাই। আর খোদাকে ভালোবাসতে হলে, আল্লাহকে ভালোবাসতে হলে আমার মনে হয় যে নেচারকে ভালোবাসলে হবে। যেহেতু নেচারের ভিতরে আল্লাহ আছে, আল্লাহর উপস্থিতি আমি পাই, সুতরাং আমি নেচারকে ভালোবাসবো। দিস ইজ ওয়ার্ডসওয়ার্থিয়ান ফিলোসফি অফ নেচার। এই লাইনগুলোর ব্যাখ্যা করলে আপনি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ফিলোসফি অফ নেচারের উপরে প্রশ্নের উত্তর দিতে পারবেন খুবই সহজে। এনিওয়ে, তাহলে নেচারের ভিতরে যেহেতু আমি আল্লাহকে দেখতে পাই, আমি নেচারকে ভালোবাসা শুরু করে দিয়েছি। কিসের চিন্তা? যাতে আমি আল্লাহকে পাই। অর্থাৎ আল্লাহকে ভালোবাসতে হলে নেচারকে ভালোবাসতে হবে, কিন্তু ইসলাম তো তা বলে না। ইসলাম বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন, হে রাসূল আপনি মানুষকে বলুন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে রাসূলকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। সো টোটালি ডিফারেন্ট। তারপরে আমি আসলে এটা সেরে কি হবে কি না হবে সেদিকে আমি যাচ্ছি না, কারণ আমি কোনো মওলানা না। আমরা এখানে যেটা পাচ্ছি সেটা পড়তেছি। নেচারের ভিতরে আল্লাহর উপস্থিতি আছে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলতেছেন আমি নেচারকে ভালোবাসি। কেন? বিকজ গড এক্সিস্ট ইন দি ন্যাচারাল অবজেক্টস, বাস। এখন যেহেতু এর ভিতরে ন্যাচারাল ভিতরে গড আছে, সুতরাং উনি আমি আর এইদিকে ব্যাখ্যা করব না। আম, উনি 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 যে এখানে ওনার এক বন্ধুর সাথে করে ঘুরছেন এবং বলছেন যে খবরদার, যেহেতু এখানে নেচার আছে, সুতরাং তুমি এই যেহেতু নেচারের ভিতরে আল্লাহর অস্তিত্ব আছে, হে বন্ধু, ডিয়ারেস্ট ফ্রেন্ড, মাই ডিয়ার ফ্রেন্ড, অ্যান্ড ইন দাই ভয়েস আই ক্যাচ দ্য ল্যাঙ্গুয়েজ অফ মাই ফর্মার হার্ট অ্যান্ড রিড, তুমি এই নেচারের উপর দিয়ে একটু আস্তে আস্তে যাও, কারণ নেচারকে তুমি নষ্ট করো না, এখানে গডের অস্তিত্ব আছে। এরপরে তৃতীয় স্টেজে এসে উনি ওনার বোনকে কিন্তু উপদেশ দেন নেচারকে ভালোবাসার জন্য, এবং বলে দেন মাই ডিয়ার সিস্টার, এই দেখেন এখান থেকে আসে মাই ডিয়ার সিস্টার, অ্যান্ড দিস প্রেয়ার আই মেক নোয়িং দ্যাট নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভড হার। বলতেছে খবরদার হে আমার বোন, তুমি জানার চেষ্টা করো, নেচারকে যে ভালোবাসে নেচার তার সাথে বিশ্বাসঘাতকতা করে না। নেচারকে যে ভালোবাসে নেচার তার সাথে বিশ্বাসঘাতকতা করে করে না। নেচার ডিড নেভার বিট্রে দ্য হার্ট দ্যাট লাভড হার। আমি এখানে একটা কথা বলে রাখি, আপনারা যদি আমার ভিডিও দেখতে থাকেন, যারা রোমান্টিক পোয়েট্রি বা রোমান্টিক লিটারেচার পড়তেছেন, তারা আমার এই ভিডিওটা দেখবেন, আমার দ্বিতীয় ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ আমি 2-1 দিনের ভিতরে দিব। তারপরে আমি একটা কম্পারেটিভ আলোচনা করব নেচার, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ফিলোসফি অফ নেচার এবং এস টি কোলরিজের ফিলোসফি অফ নেচারকে নিয়ে। ঠিক আছে? এনিওয়ে,
এখানে দেখেন উনি ওনার বোনকে খুব উপদেশ দিচ্ছেন যে তুমি নেচারকে ভালোবাসো, কারণ নেচার ডিড নেভার বিট্রে দ্য হার্ট দ্যাট লাভড হার। এরপরে আরো অনেক কিছু আছে, আরো অনেক ভাবে উনি ওনার বোনকে এটা বলেন যে দ্য মাইন্ড দ্যাট ইজ উইদিন আস সো ইমপ্রেস উইথ পোয়েট্রি অ্যান্ড বিউটি সো ফিড উইথ লোফটি থটস দ্যাট নাইদার ইভিল টার্নস। তো তুমি এভাবে এভাবে নেচারের সাথে আচরণ করো, তাহলে নেচার তোমার সাথে ভালো আচরণ করবে, তুমি আনন্দ পাবে, তোমার জীবনকে এভাবে কাটাও, নেচারকে খবরদার নেচারের কোনো ক্ষতি করবে না তুমি। এভাবে উনি ওনার বোনকে আবারও উপদেশ দিতে গিয়ে সর্বশেষ দেখেন যে শেষের দিকে এসে বললো আবার যে সুতরাং দেয়ারফর লেট দ্য মুন শাইন অন দি ইন দাই সলিটারি ওয়াক, তুমি যখন হেঁটে বেড়াও একাকী, তখন মুন চন্দ্রকে তোমার উপরে আলো বিকিরণ করতে দাও, চন্দ্র এটা পার্ট অফ নেচার। আর লেট দ্য মিস্টি মাউন্টেন উইন্ডস বি ফ্রি টু ব্লো এগেনস্ট দি, এবং এই মাউন্টেনিয়াস যে উইন্ড বাতাস তোমার শরীরের উপর দিয়ে বয়ে যেতে দাও, বাতাস শরীরের উপর দিয়ে যে তোমার বাতাস বইতে দাও, এবং শাইন, মুনের শাইন যদি আছে, এগুলো ন্যাচারাল অবজেক্টস, এগুলোর ভিতরে আল্লাহ আছে, খোদার উপস্থিতি আছে, তাহলে ইউ উইল ফিল হ্যাপি। খোদার উপস্থিতি যেহেতু নেচারের ভিতরে আছে, সুতরাং ন্যাচারাল বিষয় যদি তোমার এদের সাথে যদি তুমি ভালো আচরণ করো, দ্যাট মিনস ইউ শুড লেট দ্য মুন শাইন অন ইউ, অ্যান্ড ইউ শুড লেট দ্য মিস্টি মাউন্টেন উইন্ডস বি ফ্রি টু ব্লো এগেনস্ট দি, তোমার গায়ের উপর দিয়ে মাউন্টেইনাস যে বাতাস সেটাকে বইতে দাও, তাহলে ইউ উইল ফিল হ্যাপি, ইউ উইল ফিল এলিভেটেড, তুমি ভালো বোধ করবে, তোমার ভালো লাগবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর বেশি ভালো বা আমার মনে হয় যে ব্যাখ্যা করার মতো লাইন এখানে নাই বললেই চলে। আপনারা শেষ পর্যন্ত একটু ব্যাখ্যা, এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে, একটু কষ্ট করে পড়ার চেষ্টা করবেন। বেশি যে জিনিসটা আমি আবার এই কথা বলে শেষ করতে চাই আজকের ভিডিও, সেটা হচ্ছে এখানে তিনটা বিষয়। প্রথম কথা হচ্ছে যে উনি প্রথম 1 থেকে 22 লাইনের ভিতরে ন্যাচারাল অবজেক্টস যে আউটওয়ার্ড বিউটি, অর্থাৎ উপরের যে দৃশ্যটা, আউটওয়ার্ড বিউটিটা উনি তুলে ধরেছেন। দ্বিতীয় মানে পার্ট 23 থেকে 130, 13 লাইনের ভিতরে আমরা দেখতে পাই যে কবির যে 5 বছর আগে ভিজিটের চাইতে 5 বছর পরের ভিজিট তার কাছে যে সাবলাইম মনে হয়েছে, তার যে চিন্তার উন্নতি হয়েছে সেটা দেখতে পাই। আর চিন্তার উন্নতির পাই কিন্তু আমরা ওই যে ওই স্ট্যান্ডায় গিয়ে, যেটা আমি রঙিন করলাম একটু আগে, সেখানে আমরা দেখতে পাই যে উনি আল্লাহর অস্তিত্ব খুঁজে পান নেচারের ভিতরে, এখানে যেটা আমরা এখানে এই করার চেষ্টা করেছি, আল্লাহর অস্তিত্ব খুঁজে পান। এবং এবং এই জন্য উনি আল্লাহকে পাওয়ার জন্য, এটা আমার কাছে মনে হয়েছে দিস ইজ সামথিং নিউ। এবং আমি আবারও বলি, ইউ আর ফ্রি টু এক্সপ্লেইন এনি লিটারেরি ওয়ার্ক দ্য ওয়ে ইউ লাইক। আপনি কিন্তু যে কোনো লিটারেরি ওয়ার্ককে আপনি যে কোনো ভাবেই আপনি আপনি ই করতে পারবেন, ব্যাখ্যা করতে পারবেন। সুতরাং এখানে নাথিং টু ওরি। আমি আমার মতো ব্যাখ্যা করেছি, আমি কোনোদিনও পাইনি আমার এই 18 বছরের শিক্ষকতার জীবনে কোনোদিন আমি পাইনি কোথাও যে নেচারের ভিতরে আল্লাহর অস্তিত্ব আছে, সুতরাং উনি নেচারকে ভালোবেসেছেন আল্লাহকে পাওয়ার জন্য। এটা আমার ধারণা, এটা আমি এভাবে ব্যাখ্যা করতেই পারি, আপনি আপনার মতো করে ব্যাখ্যা করতে পারেন, যে কেউ যে কোনো ভাবে ব্যাখ্যা করতে পারে। এভরিবডিজ এক্সপ্লেনেশন উড বি রাইট ইফ হি অর শি বিকামস এবল টু শো প্রপার এভিডেন্স যদি আপনি দেখাতে পারেন, তাহলে আপনারটাই ঠিক হবে, আমারটা ঠিক হবে না, এতে কোনো সন্দেহ নাই। এজন্য আমি যে কথাটা বললাম যে গডের অস্তিত্ব এখানে আছে, এই কথা বলে উনি বললেন দেয়ার ফর আই এম স্টিল এ লাভার অফ দি মিডোজ এন্ড দ্য উডস, সুতরাং আমি এই নেচারকে ভালোবাসতে চাই, কারণ আল্লাহকে পেতে চাই, আল্লাহকে পাওয়ার মাধ্যম হলো নেচারকে ভালোবাসা, যেহেতু আল্লাহ নেচারের ভিতরে আছে। এটা কিন্তু মানে আমার কাছে মনে হয়েছে যে অর্ডসওয়ার্থিয়ান ফিলোসফি হচ্ছে টু লাভ নেচার ইজ টু লাভ গড, নেচারকে ভালোবাসলেই আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। দিস ইজ সামথিং নিউ দ্যাট আই হ্যাভ ট্রাইড মাই বেস্ট টু এক্সট্রাক্ট ফ্রম মাই রিডিং অফ দিস পোয়েম। এই কবিতাটা নতুন পড়ে বা পড়ানোর বারবার পড়িয়েছি, আমার কিন্তু 2023 সালেও আমি যখন পড়িয়েছি এই নতুন আইডিয়াটা আমার ভিতরে আসেনি, যেটা আমি এক্সট্রাক্ট করার চেষ্টা করেছি 2024 সালে এসে, গত সেমিস্টার আগের সেমিস্টারে যখন আমি পড়াচ্ছিলাম আমার ছাত্রছাত্রীদেরকে, তখন আমার কাছে এটা মনে হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। পরবর্তী ভিডিওতে ডিফারেন্ট যে আছে, ডিফারেন্ট থিমস আছে, সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ফিলোসফি অফ নেচার, তারপরে কি কি ন্যাচারাল, কি কি রোমান্টিক এলিমেন্ট এখানে পাওয়া যায় সেটার ব্যাখ্যা করব, আমরা করার চেষ্টা করব। ডিফারেন্ট যে থিমস আছে, তার বোনকে উপদেশ দেওয়ার অর্থটা কি, কি জন্য তিনি উপদেশ দিয়েছেন, এই বিভিন্ন থিম আমরা আলোচনা করার চেষ্টা করব, যেটা আপনাদের পরীক্ষাতে কাজে লাগবে ইনশাল্লাহ। আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, এটা আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হলো না হলো। দেন আই উইল বি ইন্সপায়ার্ড বাই উইথ ইউর কমেন্ট, ভ্যালুয়েবল কমেন্টস ইনশাআল্লাহ। সো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, দ্বিতীয় ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফিজ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।